সকালে নাস্তার পর রেডি হয়ে বসে আছি অফিসে যাওয়ার জন্য, কিন্তু বাড়ির কোথাও বাবাকে খুঁজে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম বাবার কথা। উনি বললেন বাবা অনেক সকালেই নাকি কিছু না বলে বাইরে বেরিয়েছেন। বাবাকে না বলে অফিসে গেলেও আবার রাগ করতে পারেন। তাই সোফার এক কোণে বসে ল্যাপটপে অফিসে কিছু কাজ করছি। তখনই বাড়ির কলিংবেলটা বেজে উঠল। আন্টি কিচেনে রান্না করছেন, সেজন্য আমি দরজাটা খুলে দিলাম। বাবা এসেছেন। বাবা, তুমি আজ এত সকালে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? বাবা কিছু বলতে যাবে, তখনই একটি মেয়ে বাবার পিছন থেকে সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে দেখে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটা লম্বায় আমার থেকে অনেকটাই ছোট হবে, মুখটা গোল, সাথে গোল ফ্রেমের চশমা, দেখতে পুরোই ছোটখাটো একটা খরগোশের মতো কিউট। বাবা, তোমার সাথে এই মেয়েটা কে? বাবাকে কথাটা জিজ্ঞেস করলাম। ওকে চিনতে পারছিস না? ও নীলা, তোর রহমান চাচার মেয়ে। ছোটবেলা তোকে কতবার ওদের বাড়ি নিয়ে গেছি। বাবা বলার কথাগুলো শুনে একটু সমস্যা হলো না বজ্জাত মেয়েকে চিনতে। ইনফ্যাক্ট কোনোদিন এই বজ্জাত মেয়েটাকে আমি ভুলতেও পারবো না। চিনবো না কেন? খুব ভালো করেই ওকে চিনেছি। এইটা সেই পিচ্চি শয়তান মেয়েটা তো, যে ছোটবেলায় ওদের বাড়িতে গেলে আমাকে চিমটি দিয়ে নিজের কান্নার অভিনয় করে আমাকে তোমার কাছে মার খাওয়াতো। ওর জন্য এতগুলো বছর রহমান চাচার বাড়ি অব্দি যায়নি আমি। শয়তানের হাড্ডি একটা মেয়ে। তখন তো ও অনেক ছোট ছিল, তাই না বুঝে এমনটা করেছে। এখন সেই সব পুরনো কথা সব ভুলে যা তো। ঠিক আছে, তা এই মেয়েকে এখানে নিয়ে এসেছো কেন? ও আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। আমাদের বাড়িতে থাকবে মানে? ওদের কি বাড়িঘর নেই? না, ও বাড়ি পেতে চকলেট খেয়ে ফেলেছে। ছোটবেলা থেকেই নীলা অনেক চকলেট লোভী ছিল। আমারগুলো ও কেড়ে নিয়ে খেয়ে ফেলতো। যদি ও বা আমি ওর থেকে বয়সে অনেক বড় ছিলাম, তবুও ওর সাথে পেরে উঠতাম না বাবার ভয়ে। তেমন কিছুই না। আসলে রহমানের সাথে কাল পাশের বাড়ির একটা ছেলের কথা কাটাকাটি হয়। তখন নীলা ভুল করে ওই ছেলের মাথায় ইট দিয়ে বাড়ি মারে। ব্যাস, মাথা ফেটে যায়। আর ওই ছেলে নীলার নামে থানায় মামলা করে। এদিকে পরশুদিন থেকে নীলার এসএসসি পরীক্ষা। পরীক্ষার হল রুমটা আমাদের এদিকে পড়ায় রহমান বলল নীলাকে যেন আমাদের বাড়িতেই রেখে দিই, পরীক্ষাটা দেওয়াই। ওইদিকে রহমান মামলাটা দেখে নিবে। ছোটবেলার মারামারির অভ্যাস এখনো যায়নি দেখি। ওকে রহমান চাচা যেহেতু থাকতে বলেছে থাকুক, তবে আমার চোখের সামনে যেন না পড়ে। কথাগুলো বলেই বাবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে এলাম। নীলামা, আমার সাথে চল, আমি তোকে তোর রুমটা দেখিয়ে দিচ্ছি। না, আমি এই বাড়িতে থাকবো না চাচা। কেন থাকবি না? কি হয়েছে? দেখলেন না আপনার ছেলে কিরকম চোখ গোল গোল করে আমায় ভয় দেখালো, আবার বলল আমি যেন কখনো ওনার সামনে না পড়ি। এরকম ভাবে চোখ গোল করে কথা বললে আমি খুব ভয় পাই। এই সমস্যা? ঠিক আছে, আমি ওকে বলে দিব কখনো যেন তোর সাথে রাগী ভাবে কথা না বলে। আর যদি বলে তখন তুই আমাকে বলবি, আমি ছোটবেলার মতো আবার ওকে মেরে দেব। এবার হয়েছে তো? নীলাকে নীলার রুমটা দেখিয়ে দিলাম। অফিসে এসে কেবিনে বসতেই পাখি আমার কেবিনে এলো। পাখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড। হাই, কেমন আছো? হাই, ভালো, তুমি? আমিও ভালো। তা আজ অফিসে আসতে এত লেট হলো যে? পাখিকে সব খুলে বললাম। চাচার মেয়ে, একটু দেখে শুনে রেখো ভাই। আমি ওকে কি দেখে শুনে রাখবো? উল্টো ওর হাত থেকে কিভাবে বাঁচা যায় সেটা ভাবতে হবে। যা বিচ্ছু মেয়ে। আচ্ছা, এসব বাদ দাও তো, এখন বলো ফয়সালের কি খবর? কথা হয়েছে আজ? আমার বন্ধু ফোন করে বলল এখনই ওর সাথে দেখা করতে। ও আচ্ছা, ছুটি লাগবে তাই তো? ছুটি দিলাম, যাও দুজনে একটু ঘুরে আসো। ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আচ্ছা পাখি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ফয়সালের এত বড় একটা অফিস থাকতে তুমি কেন শুধু শুধু আমার অফিসে পড়ে আছো? ও
ওর অফিসে থাকলে তো যখন খুশি তখনই দুজন ঘুরতে পারো, কারো পারমিশন ছাড়াই। আমি তোমার অফিসে এই জন্যই আছি কারণ কেউ যেন বলতে না পারে আমি বয়ফ্রেন্ডের অফিসে কোনো কাজ না করি টাকা নেই। পাখি কেবিন থেকে চলে গেল। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিতেই তো ভুলে গেছি। আমি মোহাম্মদ রিয়াদ চৌধুরী। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি। জন্মের পরই মাকে হারিয়েছি। সেই থেকে শাহানা আন্টিকেই আমাদের বাড়িতে কাজ করেন, আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে। বাবাও আমাকে ছোট থেকে অনেক আদর করে বড় করেছেন, তবে বাবার ব্যবসায়ের জন্য আমায় বেশি সময় দিতে পারেনি। অনেক বলে ফেলেছি, এখন কাজে মন দিই। আমার ব্যাপারে বাকিটা আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। কাজে মন দিলাম। কাজ শেষ হতে হতে রাত 9টা 30 বেজে গেল। রাত 10টার মধ্যে বাড়ি চলে গেলাম। রুমে গিয়ে তো আমি অবাক। রুমে গিয়ে দেখি নীলা আমার বিছানায় শুয়ে টম এন্ড জেরি কার্টুন দেখছে আর চকলেট খাচ্ছে। তার চেয়েও বেশি অবাক হলাম তখন যখন বিছানার দিকে তাকালাম। পুরো বিছানায় চকলেটের প্যাকেটের ছড়াছড়ি। মনে হচ্ছে এটা আমার বিছানা না, কোনো চকলেটের দোকান। মাথাটা গরম হয়ে গেল। নীলাকে বিছানা থেকে টেনে দাঁড় করালাম। চাচা আমাকে অনেকগুলো চকলেট এনে দিয়েছে, সেগুলোই খাচ্ছিলাম, কার্টুন দেখছিলাম। তখনই কে যেন আমার হাত দুটো টেনে বিছানা থেকে নামিয়ে দিল। তাকিয়ে দেখি আঙ্কেলের রাক্ষস ছেলেটা। রাক্ষসের মতো বড় বড় চোখ করে ভয় দেখায় বলে ওনার নিকনেম রাক্ষস রেখেছি। এগুলোর মানে কি? তুমি আমার রুমে এসব কি করছো? কই, কি করলাম আমি? আর এটা এখন থেকে আপনার না, আমার রুম। রাক্ষস হোক আর যাই হোক, আমি কাউকে ভয় পাই না। এটা তোমার রুম কে বলেছে? এই রুম আমার। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও বলছি। না, বেরোবো না। দেখি আপনি কি করতে পারেন। চাচা তো বলেছেই আমাকে কিছু বললে রাক্ষসটাকে মাইর দিবে। আমি কি করব তাই দেখবে তো? ওকে, দেখাচ্ছি আমি কি করতে পারি। কিছু করতে পারলাম না পিচ্চিটাকে, তার আগেই বাবা রুমে চলে এলেন। কি হয়েছে রে নীলামা, তুই এমন ভাবে চেঁচাচ্ছিস কেন? দেখুন না চাচা, আপনার ছেলে আমাকে শুধু শুধু বকতেছে। রিয়াদ, তুই ওকে শুধু শুধু বকছিস কেন রে? আমার বিছানার অবস্থাটা দেখো, তারপর তুমিই বুঝে যাবে কেন ওকে বকেছি। হ্যাঁ, এটা তো এখন থেকে আমার ঘরই। আঙ্কেল, এই ঘরটা না আমার খুব পছন্দ হয়েছে। আপনি বলুন না ওনাকে আমার রুমে গিয়ে থাকতে, আমি এই রুমে থাকবো। কখনো না, এই রুম আমি কাউকে দিব না। বাবা, আমার মাথাটা গরম হওয়ার আগে এই পিচ্চিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও তো। আচ্ছা নীলা, ওর ঘর নেওয়া লাগবে না তোর। আমি তোকে সেম এরকম ভাবে নতুন করে ঘর সাজিয়ে দেব, ঠিক আছে? এমনিতেও এই রুমটা কিরকম নোংরা, আমি নতুন রুমেই থাকবো। নিজের মান সম্মানটা তো আর নষ্ট করা যায় না, তাই একটু ভাব দেখিয়ে এই কথাটা বললাম। চলবে। আপনাদের ভালো লাগলে পরের পর্ব দিব। ধন্যবাদ।